সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আপনের সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের জীবনের গল্পটা শুরু করার আগে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। আমরা সবাই জানি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের গায়েও লেখা থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হয়। এরপরেও আমরা সিগারেট খাই আর সেই সিগারেট বুক পকেটে রাখি। তেমনি আমরা সবাই জানি প্রেম ভালোবাসা ম্যাক্সিমাম মানুষের জীবনে নষ্ট করে, তারপরেও দিন শেষে আমরা সেই প্রেমের পিছনেই ছুটি। ডিয়ার ভিউয়ার্স, আজকের জীবনের গল্পের সাথে জড়িত আছে বাংলাদেশের একজন সুপার মডেল, সুপার হিরো, যার নাম আমি বললে হয়তো আপনি বিশ্বাসও করবেন না। আজকের জীবনের গল্পটা সত্যি ভয়ঙ্কর কোনো এক জীবনের গল্প, যেটা বাস্তব জীবন, রাত্রির বাস্তব জীবন থেকে নেওয়া। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে রাত্রি জাহান। আমার বাড়ি চিটাগং হালি শহর। আমি প্রথমত আমার পরিবারের ব্যাপারে আপনাদেরকে একটুখানি জানা রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আর আমার ছোট দুইটা ভাই আর একটা বোন আছে। আমার পরিবারটা অন্য পরিবারগুলোর চেয়েও অনেক সুখী এবং সচ্ছল একটা পরিবার। আমাদের চিটাগংয়ে অনেকগুলো দোকান আছে। আমার নিজের বাবারও, আমার আব্বার হচ্ছে অনেকগুলো বিজনেস আছে। আর আমরা যে বাড়িটাতে থাকি ওই বাড়িটা তিনতলা। আমরা হচ্ছে গ্র্যান্ড ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোর এবং হচ্ছে সেকেন্ড ফ্লোর ভাড়া দেওয়া। এই বাড়ি থেকে আমরা ম্যাক্সিমাম মাসে প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া পাই। সো আমার মনে হয় কি যে সোনার চামচ মুখে দিয়ে একটা মানুষ দুনিয়াতে আসলে যেমন করে তার জীবনটা কাটে, আমার জীবনটা ছোটোবেলা থেকেই তেমন করেই কেটে আসতেছে। তো যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি চিটাগং হাজী মোহাম্মদ মহসিন কলেজের একজন ছাত্রী। আমার পরিবার, আমি আমার কলেজ জীবনে আমার একটা ভালোবাসার মানুষ থাকে, যার নামটা আসলে না বললেই নয়। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর আমাদের এই রিলেশনটা আজকে প্রায় 3 বছরের মতো। সে আর আমি একসাথে স্কুলে পড়াশোনা করতাম, স্কুল থেকে একসাথে কলেজে আসছে। সো আমাদের রিলেশনটা অনেক মধুর এবং খুবই গভীর একটা ভালোবাসার সম্পর্ক। আমরা দুজনকে পাগলের মতো ভালোবাসি। আমার ভালোবাসার মানুষটার নাম হচ্ছে শুভ। শুভ অন্য ছেলেগুলোর মতো না। শুভ যথেষ্ট শান্ত, ভদ্র, নম্র, ভদ্র এবং যথেষ্ট স্মার্ট একটা ছেলে। শুভকে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে শুভর চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা। ওর চুলগুলো লম্বা লম্বা, আর ও প্রচণ্ড লম্বা দেখতে, অন্য ছেলেদের চেয়ে অনেক বেশি লম্বা। আমাদের কলেজে ওকে সবাই লম্বু বলে ডাকে। শুভ অসম্ভব মায়াবী চেহারার অধিকারী একটা ছেলে। যাই হোক, আমাদের রিলেশনটা খুবই গভীর। আমরা দুজনকে প্রচণ্ড ভালোবাসি। একজন আরেকজনকে একটা মুহূর্ত না দেখলে বাঁচি না। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টার শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠি। তখন শুভদের পরিবারের ব্যাপারে একটুখানি বলে রাখি। শুভদের পরিবারটা একটু গরিব পরিবার বলা যায়। শুভ হচ্ছে চট্টগ্রাম আতরের ডিপো এলাকাতে থাকতো। ওখানে হচ্ছে ওর আব্বার চামড়ার ব্যবসা ছিল। তো আসলে খুব বেশি আর্ন হতো না ওদের পরিবারে। আর ওর ছোট হচ্ছে 2টা বোন আছে, আর হচ্ছে 2টা ভাই আছে। তো সব কিছু মিলিয়ে সবসময় শুভ অভাবের মধ্যে দিন কাটাতো। আমার একটা জিনিস মনে আছে, আমি যদি আমার জন্য একটা ড্রেস কিনতাম, আমি শুভর জন্য একটা ড্রেস কিনতাম। আমি যদি আমার জন্য জুতো কিনতাম, তাহলে শুভর জন্য জুতো কিনতাম। আর আমি আমার কলেজের ফি যখন দিতাম, সাথে সাথে শুভরটাও দিয়ে দিতাম। কারণ আমি জানি যে ও আসলে ওর পরিবার থেকে ওভাবে টাকা পয়সা নিতে পারে না। আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো, আমার সাধ্যের মাঝে আমার বাবার কাছ থেকে চুরি করে মাকে ভালোবেসে যতটুকু আনতে পেরেছি, আমি সবটুকুন শুভকে দিয়েছি। আমার মনে হয় না যে আমি যদি আমার বান্ধবীদের সাথে কোথাও চাইনিজ রেস্টুরেন্টে বসতাম, ওখানে আমি আমার খাবারের অর্ডারটা মানে ডাবল অর্ডার করতাম। আমি একটা পার্সেল শুভর জন্য নিয়ে আসতাম, যাতে আমি শুভকে এসে বলি যে শুভ, আমি ওখানে চাইনিজ খেয়েছি, দেখো তোমার জন্য পার্সেল নিয়ে আসছি। শুভ কখনোই লজ্জা পাইতো না। শুভ অনেকটা ভালো এবং আমাকে যথেষ্ট বুঝতো। যাই হোক, এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কটা প্রায় অনেক দিন পার হয়ে যায়। তখন একদিন হঠাৎ করে পরিবারে আমার বাবা হচ্ছে একদিন সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাবা সেদিন অনেক খুশি, হাতের মধ্যে মিষ্টি, তারপরে অনেক খুশি। বাবা অনেক খুশি, সবার সাথে অনেক হাসি খুশি করে কথা বলতেছে। আমি হচ্ছে পাশের রুমে বসে আছি, বসে আমার ছোটো বোনকে পড়াচ্ছিলাম। তখন বাবা হুট করে ডাক দিল যে রাত্রি কোথায়, রাত্রিকে ডাকো। তো ডাকলো, আমি আসছি। আসার পরে আমার আব্বা বলতেছে যে এখানে মিষ্টি আছে, মিষ্টিগুলো হচ্ছে সার্ভ করো, প্লেটের মধ্যে সার্ভ করে এখানে নিয়ে আসো। তো এখানে আমিই ছিলাম, আব্বা ছিল, আর আমার একটা মামা ছিল, দূর সম্পর্কের মামা, উনি আমাদের বাসায় বেড়াইতে আসছে। তো যাই হোক, মিষ্টিগুলো নিয়ে আসছে। আব্বা বলতেছে যে সবাইকে মিষ্টিগুলো সার্ভ করে দাও। আমি জিজ্ঞেস করলাম যে আব্বা মিষ্টি কিসের জন্য, বললা না তো। আমি জানি যে আমার আব্বা একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, 3 কোটি টাকার একটা লোন সোনালী ব্যাংকে। আমি ভাবতেছিলাম যে হয়তো আব্বার লোনটা হয়ে গেছে, এটাই কনফার্ম যে আবার লোন হয়েছে। এজন্য আব্বা মিষ্টি নিয়ে আসছে, কারণ আব্বার যখনই লোন হয় আব্বা যথেষ্ট খুশি হয়। এর আগেও আবার 2টা লোন পাস হয়েছে। যাই হোক, আমি হচ্ছে বলি যে বাবা কেন মিষ্টি আনছো, মিষ্টি কেন খাওয়াবো এটা বলবা না। বাবা বলে মিষ্টি মুখে নিয়ে মিষ্টি কথা বলবো, আগে যাও মিষ্টিটা প্লেটে সার্ভ করে নিয়ে আসো। তো যথারীতি আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে মিষ্টিটা সার্ভ করে সবার জন্য নিয়ে আসি। মিষ্টি যখন আমি নিয়ে আসি, আব্বা একটা মিষ্টি
মিষ্টি মুখে নিয়েই সবাইকে বলতেছে আপনারা মিষ্টিটা হাতে নেন, আমার আব্বা আম্মা তারপর আমার এখানে একটা দূর সম্পর্কের মামা সব মিষ্টিটা হাতে নিল, হাতে নিয়ে বলতেছে যে আজকে রাত্রির বিয়ে ফাইনাল করে আসছি। সবার হাতে মিষ্টি, সবাই একটা মিষ্টি হাসি দিল, কিন্তু আমার হাতে মিষ্টি আর চোখে জল। আমি মনে হয় যেন আমার মাথায় আসমানটা ভেঙে পড়েছে। আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না। বাবাকে মানে আমার এই রিলেশনের ব্যাপারটা কিন্তু বাবা মা কিংবা আমার পরিবারে কেউ জানে না। শুধু আমার একটা ছোটো ভাই আছে, ও একটু মাঝে মাঝে জানতো, কারণ হচ্ছে শুভ আমাদের বাসার নিচে আসলে মাঝে মাঝে আমার জন্য চকলেট কিংবা আইসক্রিম ওর কাছে দিত, আমি এটা বাসায়, ও আমাকে বাসায় এনে দিত। এই জন্য ও একটু একটু জানে, এছাড়া আমাদের পরিবারে কেউ জানে না। তো আমি কোনো কিছু না বলে মুখটা কালো করে আমি ওখান থেকে চলে আসার পরে আমি যে রাগ করে চলে আসি এই ব্যাপারটা সবাই বুঝতে পারে, আমার মা আবার আমার বাবা দুজনেই বুঝতে পারে। রাতের বেলা আব্বা মা হচ্ছে ডাইনিংয়ে যখন খাবার দাবার শেষ করলো, রাতের খাবার, আমাকে মা ডাকাডাকি করতেছে রাতের খাবার খাওয়ার জন্য। আমি বললাম যে আমি রাতের খাবার খাবো না। যতই ডাকাডাকি করতেছে যে রাত্রে খেয়ে যা, আমি বলছি না আমি খাবার খাবো না। এটা বলে আমি রাগ করে গিয়ে শুয়ে আছি। তো তখন আমার ছোটো ভাইটা এসে আমাকে বলতেছে যে আপু জানো আব্বা আম্মা কী করতেছে? আমি বলি কী করতেছে? বলে যে আব্বা আম্মা না আব্বার সাথে অনেক রাগারাগি করতেছিল। আমি বলি কেন রাগারাগি করতেছিল? বললো যে মেয়েটা বড় হয়েছে, ওর মতামতের একটা গুরুত্ব ছিল না, ওর মতামতে জিজ্ঞেস করার দরকার ছিল না, ওকে না জিজ্ঞেস করে হুট করে ওর বিয়ে ঠিক করাটা কি ঠিক হয়েছে? তখন আব্বা আমি বলি যে আচ্ছা তাহলে আব্বা কী বলছে বল। পরে বলে যে আব্বা কী বলছে জানো? আব্বা বলছে যে আমার মেয়েটা, আমি জানি আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে বড় করছি, তুমি হয়তো আমার মেয়েকে চিনো না, কিন্তু আমি আমার মেয়েকে হারে হারে চিনতে পারি। পৃথিবী উল্টাই গেল, আমার মেয়ে কখনো আমার কথার অবাধ্য হবে না, আমার মেয়ে কখনো আমার অবাধ্য হবে না, আমি যা বলবো আমার মেয়ে তাই শুনবে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে রাতটা পেরিয়ে যায়, সকাল হয়। সকাল হওয়ার পরে সকালে আমার আব্বু হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে যান। ফজরের নামাজ পড়ে এসে বারান্দায় বসে বসে চা আর হচ্ছে সকালের ব্রেকফাস্ট করে, খুব সকালে, লাইক হচ্ছে প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে। তো আব্বা ব্রেকফাস্ট করতেছে, আমি পিছন থেকে গিয়ে আব্বার সাথে বসছি চেয়ারে বসছি। বসার পর আব্বা আমাকে বলতেছে কী রে মা, আজকে তোর মুখটা এত মলিন কেন লাগতেছে? কালকে আমি মিষ্টি নিয়ে আসলাম, এত একটা সুখের খবর দিলাম, কেন তুই সুখী হস নাই? আমি বলি যে না বাবা, আসলে আমার কাছে জানি কেমন লাগতেছে। তখন আব্বা কি করলো যে তুই একটু বস, আমি আসতেছি, এটা বলে আব্বা রুমে গেল। রুমে থেকে আব্বা একটা ছবি নিয়ে আসে। আব্বা আমাকে বলে যে দেখ ছেলেটার দিকে তাকা। ছেলেটার চেহারার সাথে ইন্ডিয়ার হচ্ছে সালমান খানের চেহারার সম্পূর্ণ মিল আছে। দেখ কত সুন্দর স্মার্ট একটা ছেলে, এমন ছেলে কপাল গুনে পাওয়া যায় রে মা। আর ছেলেটা যথেষ্ট শিক্ষিত, ও হচ্ছে ইংলিশে অনার্স কমপ্লিট করেছে চিটাং ভার্সিটি থেকে, যথেষ্ট স্মার্ট এবং হচ্ছে এক্সিকিউটিভ কেয়ারে এখন হচ্ছে ক্লাস করে, টিচার। আর ছেলেটা যথেষ্ট স্মার্ট, সুন্দর আর খুবই ভালো, তোকে আমি বলে বোঝাইতে পারবো না। আমি যে তোর জন্য এমন একটা ছেলে চুজ করতে পারছি, আল্লাহ যে তোর ভাগ্যে এত সুন্দর একটা ছেলে রাখছে, এটা আমি কল্পনাও করতে পারি না। সত্যি মা, আমার আজকে অনেক ভালো লাগতেছে। তখন আমি আমার বাবাকে বলতেছিলাম যে বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি আমাকে একটু বলার সুযোগ দাও, কারণ তুমি তো আমাকে কিছুই বলার সুযোগ দিচ্ছ না। তখন আমি একটু মুখটা গম্ভীর করেই বললাম যে বাবা, আমি তো বড় হয়েছি, আমি জানি তুমি আমার চেয়ে অনেক ভালো বুঝো, তুমি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তারপরও বাবা আমার বিয়েটা ঠিক করার আগে আমাকে কি একটাবার তোমার জিজ্ঞেস করা উচিত ছিল না? তখন আমার আব্বা একটা কথা বললো যে ছোটোবেলায় যখন তুই আমার মুখের দিকে তাকাতে আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসতাম, আইসক্রিম আইনে আমি তোর হাতে দিলে তুই অনেক খুশি হইতে। তুই যখন আমার মুখের দিকে তাকাতে আমি তোর জন্য ললিপপ নিয়ে আসতাম, ললিপপ নিয়ে এসে যখন তোর হাতে দিতাম তুই একটা মিষ্টি হাসি দিতে। আমি তোর মনের বেদনটা বুঝতে পারি, আমি জানি আমার মেয়েটা কী চায়, আমি জানি তুই আমাদেরকে ছেড়ে যাবি, এটার জন্য তোর প্রচণ্ড কষ্ট হচ্ছে। না মা, এমন কিছুই না, আমরা ছেলে হচ্ছে আমাদের এখানে, তোর যদি বেশি খারাপ লাগে তুই আমাদের সাথে থাকবি, ছেলেকে আমরা এখানেই রাখবো। ছেলেটা হচ্ছে যথেষ্ট ভালো, ওর মা নাই বাবা আছে, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। ওর বাবাকে দেখলে তুই চিনবি, আমাদের বাসা অনেকবার আসছে। তারপর আমি বললাম যে বাবা তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস তো করতে পারতা? পরে আমার আব্বা বলতেছে কেন মা, তুই কি অমত, তুই কি রাজি নাই? পরে আমি বললাম না বাবা, তোমার পছন্দে আমার পছন্দ, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি যদি বেয়াদপি না নাও আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বাবা বলে যে হ্যাঁ বলো। আমি বললাম যে বাবা আজকে 3টা বছর ধরে আমি একটা ছেলেকে ভালোবাসি, যার নাম হচ্ছে শুভ। তা বাবা বলে যে তুই শুভকে আমাকে জিজ্ঞেস করলো যে শুভকে। আমি বললাম যে শুভ আমাদের কলেজেই পড়ে, আমরা একসাথে পড়াশোনা করি, স্কুলে আমরা একসাথে পড়াশোনা করছি, এখন কলেজেও আমরা একসাথে পড়াশোনা করি। শুভকে আমি যথেষ্ট ভালোবাসি, শুভ যথেষ্ট ভদ্র এবং স্মার্ট একটা ছেলে। তুমি শুভকে যদি একটাবার দেখো, শুভর সাথে কথা বলো, তুমি না সব কিছু ভুলে যাবা। শুভ যথেষ্ট সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সম্বোধন করে সম্মান দিয়ে কথা বলতে পারে।
তখন আমার বাবা আমাকে বলতেছে, কই মা, তুই তো আমাকে কখনো শুভর কথা বা তুই কাউকে ভালোবাসিস এরকম কথা তো তুই আমাকে কোনোদিন বলিস নাই। আমি বললাম, বাবা কখনোই সুযোগ হয় না, আমি তো বুঝতে পারিনি যে স্কুলে পড়া অবস্থায় আমি তোমার কাঁধের বোঝা হয়ে যাব, তুমি আমাকে বিদায় করার জন্য পাগল হয়ে যাবা। তখন বাবা একটু মুখটা কালো করে বলতেছে, কেন রে মা, আমি কি তোকে এমন কোনো কথা বলেছি? আমি বলি, না, তা না হলে কেন তুমি ওই বয়সে আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো? আব্বা বলতেছে, আমি তোর যে বিয়ের যেই ঘরটা পেয়েছি এমন ঘর হয়তো আমি আর সামনের দিকে পাবো না, অনেক ভালো একটা ঘর পেয়ে গেলাম, যার জন্য হচ্ছে আমি এটাতে রাজি হয়ে গেলাম। যাই হোক, আমি বাবাকে এটা বলে আমি তো রুমে চলে আসি। রুমে চলে আসার পর আমি আর কী হয় জানি না, আমি কলেজে চলে যাই। কলেজ থেকে আসার পর আমি ডিফারেন্ট কিছু অনুভব করতে থাকি। মানে আব্বা আম্মা দুজনেই আমার উপরে খেপা। মানে আব্বাও কেমন কেমন যে করে জানি কথা বলতেছে, আম্মাও কেমন করে কথা বলতেছে। আমার ছোটো ভাইটা ছিল, ছোটো ভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, কী রে, আমি কলেজে যাওয়ার পরে কি আব্বা আম্মার কিছু হয়েছে? পরে বলে, আব্বা আম্মা দুজনে প্রচণ্ড ঝগড়া করছে। আমি বলি, কেন? বলে যে তোমার বিয়ে নিয়ে। আমি বলি, কী হয়েছে? পরে বলে, তুমি নাকি বলছো যে তুমি কোন ছেলেকে ভালোবাসো। আমি বলি, হ্যাঁ, এটা তো আমি বাবাকে বলছি। তো বলে যে বাবা মাকে বলতেছে যে এমন মেয়ে পেটে ধরতো, ওই মেয়ে কি না অন্য ছেলেকে ভালোবাসে। বাবা হয়ে আমার সামনে এসে বলতেছে যে অন্য ছেলেকে ভালোবাসে, এমন মেয়ে পেটে ধরছে, এমন মেয়ের মা হয়েছে। এটা বলে মা যখন রাগারাগি করতে যায় তখন বাবা আমার গায়ে হাত তোলে। জন্মের পর থেকে কখনো আমি শুনি নাই যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলতে। প্রথম আমি শুনলাম যে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছে, তাও সেটা আমার কারণে। আমি রুমে যাই, মায়ের রুমে যাই, গিয়ে দেখি যে মা বসে আছে। আমি মাকে যাই, মার পা জড়ায় ধরে ধরে খুব কান্নাকাটি করেছে, মা দেখো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর বাবা তোমার গায়ে হাত তুলেছে এটা শুনে আমার ভীষণ কষ্ট লেগেছে। তখন আমার মা আমাকে উঠায় বুকে ধরে বলে যে, মারে তুই একটা ভূতের মতোই দুনিয়াতে আসছিলি, তুই ঠিকমতো কথা বলতে পারতি না, আমি তোকে কথা বলা শিখেছি, তুই হাঁটতে পারতি না, তোর বাবা তোকে ধরে ধরে হাঁটা শিখিয়েছে, আমরা জন্ম থেকে তোর পাশে আছি, আর কোথাকার কোন ছেলে মাত্র 3 বছর তোর সাথে সম্পর্ক, তুই কি আমাদের জন্য পারবি না একটু ত্যাগ স্বীকার করতে, এই ছেলেটাকে ভুলে যেতে? আমি বলছি যে মা আমার পক্ষে আসলে ওই ছেলেটাকে ভুলে যাওয়া সম্ভব না, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তখন আমার আব্বা মা বলতেছে যে ঠিক আছে, তাহলে তুই বাসা থেকে পালায়া যা, চলে যা, কারণ আমাদের চোখের সামনে থেকে তুই এগুলো করতে পারবি না, আমরা এগুলো সহ্য করতে পারবো না। কিন্তু পালায়ে যাবো এই জিনিসটা আমি কখনো স্বপ্নেও ভাবতেও পারি না, কারণ শুভর তেমন কোনো পরিস্থিতি নেই যে ও আমাকে পালিয়ে নিয়ে কোথাও রাখতে পারবে, কারণ ওদের পারিবারিক অবস্থা, ওর অবস্থা খুবই খারাপ। সব কিছু পরিশেষে আমি চিন্তা করলাম যে কীভাবে কী করা যায়। তখন আমি আমার মাকে বললাম যে মা একটা কাজ করবা। পরে বলে, কি? আমি বললাম, আমি কি এই ছেলেটার সাথে একটু কথা বলতে পারি? তখন আমার বলতেছে, কেন, এই ছেলেকে তুই মানা করে দিবি যে তোর সম্পর্ক আছে এটা বলে দিবি? এটা জীবনও হবে না। এইটা বলে মা আর আমাকে হচ্ছে আমার সাথে আর ওই ছেলেকে কথা বলতে দেয় না। তো যাক, এভাবেই 2 দিন যায়। 2 দিন যাওয়ার পরে একদিন হচ্ছে আমার বাবা ওই ছেলের সাথে কথা বলতেছে ফোনে, আমি আছি পাশে, আমি শুনতেছি। বাবা আবার ব্রেকফাস্ট করার সময় কথা বলে, খুব সকালবেলা লাউড স্পিকার দিয়ে কথা বলি। সেদিনকার মতো আমি পিছনে গিয়ে শুনতেছি যে আব্বা ছেলের সাথে কথা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে যে আমার বিয়ে নিয়েই, কোথায় আসবে, কি করবে, ওইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতেছে। তখন আমি খুব খেয়াল করে দেখলাম যে আব্বা কথা বলতেছে। আমি মানে ধারণা করছি যে এটাই হয়তো আমার আব্বা যে ছেলে ঠিক করছে বিয়ের জন্য, এটা হয়তো সেই ছেলে হতে পারে। তারপর আমি রুমে আসি, রুমে ছোটো ভাইটা ঘুমায় থাকে, ছোটো ভাইকে ঘুম থেকে জায়গায় বলতেছি যে ভাইয়া তুই একটু আব্বাকে গিয়ে বল না যে তুই গেমস খেলবি। এটা বলে আবার মোবাইল ফোনটা আন। আমার ছোটো ভাই আবার মাঝে মাঝে আবার মোবাইল দিয়ে গেমস খেলতো। হ্যাঁ, তো ছোটো ভাইয়া যায় হচ্ছে আব্বা কথা শেষ করে যখন মোবাইলটা টেবিলের উপর রাখলাম, ছোটো ভাইয়া বলে যে আব্বু মোবাইলটা তো আমি একটু গেমস খেলবো। তো আব্বা বলতেছে যে কেন, তুই গেমস খেলবি কেন, এখন সকালবেলা তুই পড়তে বসবি না? পরে বলতেছে একটু গেম খেলি, তারপর হচ্ছে আবার তোমাকে ফোনটা দিয়ে দিব। এটা বলে ছোটো ভাই আব্বার কাছ থেকে মোবাইলটা এনে আমাকে দেওয়ার পর আমি ছেলেটার নাম্বারটা নিয়ে নিই ডায়াল থেকে। নাম্বারটা নিয়ে আমি কি বলবো জানি না, আমার আব্বা ওই ছেলের নাম্বারটা লক্ষ্মী ছেলে দিয়ে সেভ করা ছিল, লক্ষ্মী ছেলে বাংলা দিয়ে নাম্বারটা সেভ করা। যাই হোক, নাম্বারটা আমি নেই। নাম্বারটা নেওয়ার পর আমি হচ্ছে ওই দিন কলেজে চলে যাই। কলেজে গিয়ে দুপুরবেলা আমি ছেলেটাকে কল দেই। আমার সাথে তখন আমার বয়ফ্রেন্ড শুভ ছিল। শুভকে আমি বললাম যে শুভ, এই ঘটনা, আমি ছেলেটার সাথে কথা বলবো, তুমি সহ থাকো। তখন শুভ সহ থাকেন, ছেলেটাকে কল দিয়ে ওনার নাম ছিল ফয়সাল। আমি বলি, সুন্দর করে বলি যে ফয়সাল ভাই, আপনি কি ফয়সাল সাহেব বলতেছেন? বলে যে হ্যাঁ ফয়সাল। আমি বলি, ভাইয়া আপনি হয়তো আমাকে চিনেন না, আমার নাম হচ্ছে রাত্রি। পরে বলে, হ্যাঁ রাত্রি, আফজাল সাহেবের মেয়ে তাই না? আমি বললাম, হ্যাঁ আমার আব্বুর নাম আফজাল। তো ভাইয়া আমি আপনাকে একটা কথা বলছি। ওরা ভাইয়া করে কেন বলতেছো? আমি বললাম যে না ভাইয়া, আসলে মানে কীভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না, মানে আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? পরে বলে, না দেখা, আমি তো তোমার সাথে তোমার ছবি দেখেছি, তোমাকে ভিডিও কলে দেখেছি, অনেকবার দেখেছি, বাট আমি তো এখন একটু ব্যস্ত, আমি এখন ঢাকাতে আছি, আমি তো চিটংয়ে নাই। পরে আমি বলি যে ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার কথাটাতে কিছু মনে করবেন না তো? তো বলে যে হ্যাঁ ঠিক আছে বলো, কিছু মনে করবো না। আমি বললাম, ভাইয়া আমি খুব আগ থেকে একটা ছেলেকে অনেক ভালোবাসি, যার নাম হচ্ছে শুভ। আমি শুভকে আমার জীবন দিয়ে ভালোবাসি। ভাইয়া আপনি যদি আমাকে বিয়ে করেন, আমার দেহটাই পাবেন, আপনি আমার মনটা জীবনেও পাবেন না, কারণ আমি আমার মনটা শুভকে দিয়েছি, এছাড়া আমি আমার মনটা পৃথিবীর কোনো ছেলেকে দিতে পারবো না।
আমি আপনার কাছে পা ধরে ভিক্ষা চাই, আপনি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে দিয়ে দেন। আমি জানি এই বিয়ে আপনার ছাড়া কেউ ভাঙতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি আমার আব্বা আম্মাকে বোঝানোর জন্য, বাট তারা রাজি হয় নাই। আমি আপনার পা ধরে বলতেছি ভাইয়া অ্যাটলিস্ট আপনি আমার জন্য এই উপকারটা করেন। আপনি যেভাবেই হোক আমাকে হচ্ছে প্লিজ একটু আমার আব্বা আম্মাকে বুঝিয়ে আপনি কিছু একটা করেন। আর আপনি যদি বিশ্বাস না করেন, শুভ আমার সাথে আছে, আপনি শুভর সাথে কথা বলেন। তো পরে বলে যে না শুভর সাথে কথা বলতে হবে না, ঠিক আছে ফাইন, ওকে, আমি তোমার আব্বা আমার সাথে কথা বলবো, তুমি আমাকে কালকে এই সময় একটু কল দিবা। তো যাই হোক, সেদিন তো চলে গেল। পরের দিন আমি যখন আবার কলেজে আসলাম, বাসায় গিয়ে দেখলাম যে সব কিছু পরিস্থিতি ঠান্ডা, আব্বা আমার ঠিক আছে। পরের দিন আবার ইন দ্য মিন টাইম আমি আবার ওনাকে ফোন করি, শুভকে সাথে রাখি, যে উনি যদি শুভর সাথে কথা বলতে চায় তাহলে আমি শুভর সাথে ওনাকে কথা বলাই দিব। আবার কল দিই, কল দেওয়ার পরে উনি আমাকে বলে যে আমি না আপনার ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছি। এভাবে তখন আমাকে তুমি না করে আপনি করে সম্বোধন করতেছে আজকে হঠাৎ করে। পরে বলতেছে যে আমি আপনার ব্যাপারটা খুব ক্লিয়ার বুঝতে পারছি, কোনো প্রবলেম নেই। আসলে আমি যদি আপনাদের ভালোবাসার জন্য উপকার করতে পারি, আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি, তাহলে আমার ভিতরে অনেকটা ভালো লাগবে। আমিও চাই আমি আপনাদেরকে সহযোগিতা করি। ডিয়ার ভিউয়ার্স, হয়তো আপনার বিশ্বাস করবেন, এটা শোনার পর আমার কাছে মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার ছোট্ট বুকে বসত করতেছে। আমি এত খুশি হইলাম, আমি বলি বোঝাইতে পারবো না। আমার কাছে এত আনন্দ লাগতেছে, আমি চিৎকার দিয়ে শুভরে চড়াই দিয়ে বলতেছি শুভ কাজ হয়ে গেছে। পরে উনি বলতেছে যে ঠিক আছে, কিন্তু আমার আরেকটা কথা আছে, আরেকটা কথা শোনেন। পরে আমি বললাম যে হ্যাঁ আপনি বলেন। পরে বলতেছে যে দেখেন, আমার এই কথাটা শুনে আপনি কোনোভাবে রাগারাগি করবেন না, মন খারাপ করবেন না, কিন্তু এই কথাটা যদি আপনি শোনেন, আপনি খুব সহজে আপনার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবেন। তখন আমি বললাম যে হ্যাঁ ভাইয়া বলেন যে কীভাবে। পরে বলতেছে আপনি আমাকে বিয়ে করেন। তখন আমি বললাম যে ভাই এটা কী বলতেছেন। পরে বলেছে আমি আপনার আব্বাকে খুব ভালো করে চিনি, আফজাল সাহেবকে আমি খুব ভালো করেই চিনি। আফজাল সাহেব যদি আমার সাথে আপনাকে বিয়ে দিতে না পারে, অন্য করোনা কারোর সাথে আপনাকে বিয়ে দিয়ে দিবে। আর আফজাল সাহেব আমার সাথে যেভাবেই হোক আপনাকে বিয়ে দেবে, আপনাকে মায়েরা কাইটা হলেও আমার সাথে আপনাকে বিয়ে দেবে। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে বিয়ে বসান, বিয়ে বসার পরে আমি সব কিছু ব্যবস্থা করব। তখন আমি কিছু বুঝতে পারতেছিলাম না যে বিয়ে বসার পরে আপনি কি করবেন, বিয়ে হয়ে যাওয়ার পর আপনি কি করবেন। তখন আমাকে বলতেছে যে দেখেন, আপনি যদি আপনার আব্বা আম্মাকে ভালোবাসেন, কারণ আপনার আব্বা আম্মাকে আপনি কষ্ট দিয়েন না, তাদেরকে কষ্ট দেন, এটা আমি নিজেও চাই না আপনি তাদেরকে কষ্ট দেন। আপনি আমার সাথে বিয়ে বসান, বিয়ে বসার পরে আমি আপনাকে শুভর হাতে তুলে দেবো। তখন আমি বলতেছি যে আপনি আমাকে শুভর হাতে তুলে দিবেন মানে, তখন কিন্তু শুভ আমার সামনে আছে, শুভ আমার পাশে কথা শুনতেছে। পরে উনি বলতেছে যে বিয়েটা হয়ে যাবার পরে আপনি যখন আমাদের বাড়িতে আসবেন, তখন আমি আপনাকে শুভর কাছে তুলে দেবো। তখন আমি বলতেছি না এটা কীভাবে সম্ভব, আমি যদি আপনাকে বিয়েই করে ফেলি তাহলেই তো আর হচ্ছে শুভর সাথে এটা আপনি কী বলতেছেন। তখন শুভ আমার হাতটা চাইপা ধরে বলতেছে তুমি ওনার কথাটাকে একটু শোনো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি, আমি একটু পরে কল দিচ্ছি 5 মিনিট। পরে আমি শুভকে জিজ্ঞেস করলাম যে শুভ, উনি বলতেছে উনি আমাকে এখন বিয়ে করবে, বিয়ে হওয়ার পরে উনি আমাকে হচ্ছে তোমার হাতে তুলে দিবে, এরকম করে বলতেছে। মানে আমি তখন শুভ আমাকে বলতেছে শোনো, তাইলে আইডিয়াটা খুব খারাপ না আঙ্কেল, যেহেতু এখন আর আমি তো তোমাকে নিয়ে পালাইও যেতে পারবো না, পালিয়ে যাওয়ার মতো কোনো এবিলিটি আমার নাই। আমি না পালাই একটা কাজ করি, উনি যদি তোমাকে বিয়ে করে, বিয়ের পর যদি উনি তোমাকে ছেড়ে দেয়, তাহলে তো ওভাবে আর কোথাও তোমার বিয়ে হবে না, তখন না হয় তুমি আমার কাছে চলে আসতে পারবা। ব্যাপারটা আমার কাছে কেমন ঘোলাটে মনে হয়, আমি ঠিক বুঝতে পারি না যে বিয়ে হবার পরে উনি আমাকে শুভর কাছে তুলে দিবে, আবার কি করবে আমি ঠিক বুঝতে পারি না। সেদিন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে শুভ আমাকে প্রচণ্ড বুঝায় যে প্লিজ রাত্রি তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি ওনার সাথে বিয়ে বসে যাও, বিয়েটাও যখন বসে যাবা ওনার বাসায় যাবা, তারপর উনি তোমাকে আমার কাছে দিয়ে দেবে, তাহলে তো কোনো প্রবলেম নাই, তোমার আব্বা আম্মাও তো জানবে না ব্যাপারগুলো, তুমি আমার সাথে থাকবা। তাই আমি বলি তুমি কি একটা বুদ্ধ, কারণ আব্বা আম্মা যদি আমার শ্বশুর বাড়িতে যে আমাকে দেখবে না, পরে দেখবে ও আমাকে বলতেছে যে তখন তোমার হাজবেন্ড বলবে যে পয়সাল বলবে যে তোমাকে ছেড়ে দিছে, তোমাকে তালাক দিয়ে দিছে, তখন আমি তোমাকে বিয়ে করে ফেলবো, তোমার আব্বা আম্মা তো তখন ঠিক থাকবে, তোমার লাইফে একটা খুদ হয়ে যাবে না, তখন তো অন্য কোনো ছেলে আর তোমাকে বিয়ে করবে না। তো যাই হোক আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তো শুভর উপরে সম্পূর্ণ ডিপেন্ড, এখন শুভ যেটা বল আমার তো সেটাও শুনতে হবে। তো যাই হোক এভাবে আমি একটা সময় আমার বিয়ের সাথে কমপ্লিটলি ঠিক হয়ে যায়, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে যায়, ডিট ফিক্সড হয়ে যায়। তো শুভ আমাকে বারবার বুঝাইতেছে যে রাত্রি প্লিজ কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ট্রাই করো। আমি বলতেছি আমি হচ্ছে ফয়সালের সাথে কথা বলেছি, ও আবার ফয়সালের সাথে ফয়সাল ফোন নাম্বার নিয়েছে, ও আবার কথা বলতেছে। তো ওর কথা মতো আমি সেদিন হচ্ছে শুক্রবারে আমার বিয়ে হয়, ফয়সালের সাথে বিয়ে হয়, বাসায় অনেক জাঁকজমট, অনেক মেহমান, যাই হোক মনের অনিচ্ছায় আমি ইচ্ছে না করে কাঁদতে শুভকে বিয়ে ফয়সালকে বিয়ে করি। বিয়ে করার পর ফয়সাল আমাকে বাসর ঘরে নিয়ে যায়, বিয়ে হবার ওদের বাড়িতে নিয়ে বাসর ঘরে নিয়ে যাও, কিন্তু বাসর ঘরে যাওয়ার পর আমার বুকটা ধরবর করে কাঁদতেছে, আল্লাহ না জানি ও আমার কী করে, কারণ আমি তো শুভকে ভালোবাসি। আমি কিন্তু বাসর ঘরে ঢুকেই শুভরে কল দিচ্ছি, বলছে শুভ আমি তোমাকে ভিডিও কল দিই। পরে শুভ আমাকে বলতেছে ভিডিও কল দেওয়ার দরকার নেই, ফয়সাল ভাইয়ের সাথে আমার ডিটেলস
কথা হয়েছে, কালকে ফয়সাল ভাই তোমাকে আমার কাছে দেওয়া যাবে। আমি বলি তাই? বলে হ্যাঁ। তো ফয়সাল তখন রুমে আসছে, আসার পরে একটা হাসি দিয়ে বলতেছে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি এখানে ঘুমাও, আমি বারান্দায় গিয়ে ঘুমাচ্ছি। আমি হচ্ছে তোমার বয়ফ্রেন্ড শুভর সাথে কথা বলেছি, কালকে হচ্ছে শুভ আসবে সকালবেলা, আসলে আমি তোমাকে শুভর কাছে দিয়ে আসবো। শুভকে আমি অমুক জায়গায় আসতে বলছি। কোথায় আসতে বলছো? বলে আমি আমার জায়গা বলছি, সকালবেলা আমি তোমাকে ব্রেকফাস্ট করার পরে যাবো, তারপর শুভর কাছে দিয়ে আসবো। আমি বলি তাহলে আব্বা আম্মা কী হবে? আব্বা আম্মা কি? পরে বলে যে এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করার দরকার নেই, তোমার আব্বা আম্মাকে আমি ম্যানেজ করবো। যাই হোক, ওর এই কথাগুলো শুনে না আমি মনে একটু সাহস পাইলাম। তারপর থেকে ও বারান্দায় গেল বালিশ নিয়ে, আসলে গরম ছিল ওই সময়, তো বারান্দায় হচ্ছে একটা টেবিল ফ্যান ছিল, ওইটা নিয়ে বারান্দায় চলে গেল। ও বারান্দায় ঘুমাইলো, আমি খাটে ঘুমাইলাম। দেখতে দেখতে ফজর আজান দিল, আমার সারাটা রাত ঘুম হয় না। আমি জাস্ট চিন্তা করতেছি যে কী করা যায়। ফজর আজান দিল, ফজর আজান দেওয়ার পরে আমি ওরে বললাম যে ঠিক আছে, আমি ওকে ঘুম থেকে জাগাইলাম। তো ও নামাজ পড়লো, আমিও নামাজ পড়লাম। নামাজ টামাজ পড়ে আমি বললাম, ও বলে যে ব্রেকফাস্ট করে। তো নিচে আসলাম, নিচে আসার পরে সবাই, ওর পরিবারের সবাই আমাকে এত ভালোবাসছে। আমি যখন ব্রেকফাস্ট করে আসতে, ওদের একটা বাড়ি ছিল 6 তলা। ওর আম্মা কী করছে, ওনার যে ওনার চাবিটা উনি আঁচল থেকে খুলে আমাকে দিয়ে দিছে। আমাকে বলতেছে যে মাগো, আজকে থেকে এই চাবিটা তোমার, সংসারটা তোমার, তুমি তোমার মতো সামলাবা। ড্রাইভারের বেতন, তারপরে হচ্ছে বা আয়াদের বেতন, তারপরে গার্ডেন বয়ের বেতন, সবার বেতন তুমি দিবা। মাস শেষে আমার স্বামী তোমার হাতে টাকা দিবে, তোমার শ্বশুর তোমার হাতে টাকা দিবে। সবাই এত খুশি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মনের ভিতর শুভর জন্য সে টান ভালোবাসা এক বিন্দুও কমতেছে না। যাই হোক, দেখতে দেখতে সকাল 10টা হয়ে গেল। আমি ওটা বললাম যে চলো না ফয়সাল, তুমি না বলছিলা। পরে বলে হ্যাঁ, শুভ তো আসছে, আমি হচ্ছে শুভর সাথে কথাবার্তা, আমার একটু কাজ আছে, আমি কাজটা কমপ্লিট করে আইসা তারপরে হচ্ছে তোমাকে নিয়ে যাবো। আমি বললাম যে তুমি না শুভকে আসতে বলছিলা। পরে বলে যে শুভর সাথে আমার কথা হয়েছে, তুমি টেনশন করো না। তো ও যখন বেরিয়ে যাবে তখন শুভকে কল দেয়। আমি বলি শুভ, তুমি না বলছিলা যে তুমি ও আমাকে নিয়ে যাবো, ও তো আমাকে নিয়ে গেল না। তখন বলতেছে তুমি এত টেনশন করো না, তো কী হয়েছে, কালকে রাতে ও তোমার গায়ে হাত দিচ্ছে? আমি বলি যে না। তো বলে এতটুকু বিশ্বাস রাখতে পারো না, কিছুই হবে না। এভাবে যাচ্ছে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে কল দিই, ও আমার কলটা রিসিভ করে না। শুভর নাম্বারে কল দিই, শুভও কল রিসিভ করে না। আমি তখন বুঝতে পারতেছি না কী হলো, শুভও কল রিসিভ করে না, ও কল রিসিভ করতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না। এভাবে যেতে যেতে দুপুর 2টা বেজে যায়। 2টা বাজে আমার ফয়সাল হচ্ছে বাসায় আসে। বাসায় আসার পর আমি খাওয়া দাওয়া করি নাই, সবাই নতুন বউকে দেখতে আসে, অনেক মেহমান বাসার মধ্যে, ওদের বাসায় প্রচুর মেহমান। আমি ঘরে বসে বসে ঘুমরে কাঁদতেছি। এরপরও আমার এসে বলতেছে, আমি বললাম যে কি ফয়সাল, তুমি না বলছিলে সকালবেলা নিয়ে যাবা, শুভ তো আমার কল ধরতেছে না, তুমিও আমার কল রিসিভ করতেছে না, ব্যাপারটা কি? তখন আমাকেও বলতেছে যে শুভ একটা বাটপার। আমি বললাম যে শুভ একটা বাটপার মানে তুমি কি বলতেছো, শুভ কিসের বাটপার? পরে বলতেছে শুভ সত্যি একটা বাটপার। আমি বলি তুমি এটা কি বলতেছো? পরে বলে যে শুভ আর আসবে না। আমি বলি মানে কি? ও বলে যে শুভকে আমি অনেক কল দিয়েছি, শুভ আমাকে লাস্ট বলে দিয়েছে ও তোমাকে আর নিতে আসবে না। তখন আমি বলতেছি যে তুমি আমাকে মিথ্যে বলতেছো, কারণ শুভকে আমি ভালো করেই চিনি, শুভ আমাকে ছাড়া মরে যাবে, শুভ এই কাজটা কোনোদিনও করবে না। ও আমাকে বলে যে শুভর সাথে আমার কথা হয়েছে, শুভ বলতেছে ও শুভ আসবে না, এখন তুমি যদি চলে যেতে চাও তাহলে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই। এটা বলার পরে আমি কিছুই বুঝতে পারতেছি না, শুভর নাম্বার বন্ধ। আমি আমার আরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ছেলে মেয়ে, ওদের সবাইরও ফোন দিই, রে শুভ নাম্বার বন্ধ কেন? সবাই বলতেছে শুভর সাথে কোনো যোগাযোগ নেই, শুভ কোথায় আছে না আছে তারা কেউ বলতে পারে না। তখন আমি বলতেছি যে এটা তোরা কী বলতেছিস, শুভ কোথায় আছে না আছে তোরা কেউ জানিস না? বলেন যে আমরা কেউ জানি না, শুভর নাম্বার বন্ধ। তো আমি আমার একটা বান্ধবীকে শুভর বাসায় পাঠাইও শুভ বাসায়ও নাই, ওর আব্বা আম্মাও বলতে পারতেছে না যে শুভ কোথায়। যাই হোক, এভাবে যেতে যেতে রাত হয়ে যাওয়ার পর আমি খেয়াল করি যে ফয়সাল একটু অন্যভাবে আমাকে শরীরে হাত দেয়। তখন আমি বলি যে ফয়সাল, তুমি তো সব কিছুই জানো যে আমার হচ্ছে শুভর সাথে সম্পর্ক এই সেই। তখন আমাকে বলতেছে শুভ তো আর আসবে না, তাহলে আমি তোমাকে বিয়ে করছি, আমি কি আমার হচ্ছে আমার স্ত্রীর অধিকার আমি নিব না? আমার অধিকার তুমি দিবা না? তখন আমি বলতেছি ফয়সাল, এটা তুমি কী বলতেছো? তুমি তো জানো সব কিছু জেনে শুনে। পরে বলতেছে আমি তো তোমাকে বললাম যে তোমার বয়ফ্রেন্ড ওই বাটপার শুভ আর কখনোই আসবে না। আমি বলতেছি না তুমি একটু অপেক্ষা করো না, দেখা যাক কী হয়, কয়টা দিন অপেক্ষা করো না। আমার কোনো কথা না শুনে ও কুকুরের মতো আমার গায়ে ছাপায় পড়ে। ও তো আমার স্বামী, আমাকে নিষেধ করতে পারি না, আমি আর কী করবো? চোখটা বন্ধ করেছিলাম, ও যা করার ইচ্ছাও তা করে গেল। যাই হোক, কাঁদতে সকালটা হওয়ার পর আমি বুঝতে পারতেছি না কেন ওর নাম্বারটা কেন বন্ধ। এভাবে আমি তারপর 2 দিন পরে আমাকে ও বলতেছে যে আমাদের বাড়ি থেকে আব্বা আম্মা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাচ্ছি না। আমাকে যত ওরা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমি যাচ্ছি না, আমি এখানেই থাকতেছি, কারণ আমি জানি বাসাতে গেলে আমি আরও বন্দী হয়ে যাবো, বন্ধু আমি মরে যাব। এখানে সবাই আমাকে একটু বুঝে আমি একটু একা থাকতে পারি, বাসায় আমাকে কেউ একা থাকতে দিবে না। কিন্তু যাই হোক, এভাবে যেতে 3 রাত পর্যন্ত ফয়সাল আমার সাথে স্বামী স্ত্রীর হচ্ছে সম্পর্ক করে। অ্যান্ড 3 রাত পরে আমাকে
একটা নতুন নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করার পরেই আমি যখন কলটা রিসিভ করে হ্যালো বললাম, তখন ওই পক্ষ থেকে হ্যালো শব্দটা শোনার পর আমি বুঝে গেলাম যে এই কণ্ঠটা শুভর। আমি বলতেছি, শুভ তুমি কোথায়? পরে বলতেছে, তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা। আমি বললাম যে আমি তোমার সাথে বেইমানি করলাম মানে? ফয়সাল বলতেছে তুমি আমার সাথে বেইমানি করছো, আর তুমি বলতেছো আমি তোমার সাথে বেইমানি করছি, এগুলো মানে কি? তুমি কোথায়? পরে বলতেছে, জানো ফয়সাল কত বড় বাটপার? আমি বলি কি করছে? পরে যে ফয়সাল আমাকে আসতে বলে পোলাপাইন দিয়ে আমার ইচ্ছা মতো মারাই আমার আটকায় রাখছিল। আমি বলি কোথায়? পরে বলে 16 শহরের এখানে আমাকে একটা গুদামে আটকায় রাখছিল, আমি গুদাম থেকে কোনো রকমে আমার জান নিয়ে আমি বের হয়েছি। আমি বলতেছি মানে কি? আমি তখন তার সাথে কথা বলতেছি, কথা বলার একটা পর্যায়ে হুট করে ফয়সালের পিছন থেকে আমার মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে যায় একটা মোবাইল ফোনটা আসার দিয়ে ভেঙে ফেলা বলতেছে যে আমি তোমার অনেক রেসপেক্ট করছিলাম, অনেক ভালোবাসছিলাম, ভালোবাসা দিয়ে তোমাকে ট্রাই করছিলাম, বাট তুমি আসলে ভালোবাসার যোগ্য না। এটা বলো আমার গালে খুব জোরে একটা থাপ্পড় মারে। তখন আমি নতুন আমি বলতেছি, ফয়সাল এগুলো তুমি কি করতেছো? তুমি আমাকে মারতেছো কেন? পরে বলতেছে, মারবো না, যে আমি তোকে এত করে বললাম যে ছেলেটাকে ভুলে যা। এই তোর মাথার মধ্যে কি আল্লাহ বুদ্ধি শুদ্ধি কিছু দেয় নাই? আমি বলি বুদ্ধি শুদ্ধি দেয় নাই মানে? তুমি এগুলো কি বলতেছো? পরে বলতেছে, কি বলবো না, যে আমি তোকে কাবিন করে বিয়ে করেছি, আমার বাপ মা পাড়া প্রতিবেশী সবাই জানে তুই আমার বউ, আর তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে তোর মান সম্মানের কথা বাদ দে, আমার কথা চিন্তা কর, আমার অবস্থাটা কি হবে? তখন আমি ফয়সালের আসল রূপটা দেখতে পাই, কিন্তু তখন আমি আর কি করব? ফয়সাল আমাকে ওর চোখের আড়াল হতে দেয় না। আমি বাথরুমে গেলেও দরজায় দাঁড়ায় থাকে, আমাকে এমনভাবে পাহারা দেয়, মোবাইল ফোন হাতে নেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই। এরকম করতে করতে প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস আমাকে আমার বাপের বাড়িতেও আসতে দেয় না। ও আমার আব্বাকে কী বলে ম্যানেজ করে ফেলে, আমার আম্মাকে কী বলে ম্যানেজ করে ফেলে আমি জানি না। আমার আব্বা আম্মাও তখন আর আমার সাথে কথা বলে না। এইভাবে যেতে যেতে 1টা মাস কেটেছে। আমি কাঠের পুতুলের মতো বাসায় থাকি। ও আমাকে যা ইচ্ছা মতো ব্যবহার করে, আমার কাছে কোনো মোবাইল ফোন দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, আমাকে খুব একলা ঘরে আমাকে আটকায় রাখে। 1 মাস যাওয়ার পর আমি চিন্তা করতেছি আমি কীভাবে আমার শুভর কাছে যাব। আমাকে যে কোনো কিছুর বিনিময়ে শুভর কাছে যেতেই হবে, কারণ আমি শুভকে ছাড়া বাঁচব না। আমি শুভকে এত ভালোবাসি, আমি শুভর কাছে যাব। 1 মাস পরে আমি চিন্তা করলাম যে আমার একটা কিছু করতে হবে। এটা ভেবে আমি কী করলাম, একদিন আমি সিঁড়ি দিয়ে নামতেছে, ওদের বাসা সিঁড়ি দিয়ে নামতে ও আর আমি নামতেছি, যে গার্ডেনে ছেলেরা পানি দেয়, আমি ওখানে যাবো। ওরে বললাম, ও বলে ঠিক আছে যা। ও আমার সাথে আসতেছে, ও পিছন দিয়ে আসতেছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। সামনে দিয়ে যেতে যেতে আমি হঠাৎ করে ইচ্ছা করে আমি সিঁড়ির মধ্যে হচটকে পড়ে যাই। ইচ্ছা করেই পড়ি, এটা আমি সম্পূর্ণ ইচ্ছা করে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ও আমাকে ধরার পরে আমি লাইক অজ্ঞানের মতো হয়ে যায়। তো আমাকে বাসায় আনার পর আমার মুখে পানি দেয়, কপালে পানি দিয়ে ওরা ডাক্তার এনে বলতেছে, ডাক্তার বলছে সব কিছু ঠিক আছে, হাতের ব্যান্ডেজ দেয় আমাকে, সব কিছু ঠিক আছে, ডাক্তার বলে কোনো প্রবলেম নাই। কিন্তু এরপর থেকে আমি লাইক নিজে একটু পাগলামি করতে শুরু করি বলতে আমি ওর সাথে ওরে খামচা দিই, ওরে কামড় দিই, আমি নিজে আমার কাপড় খুলে ফেলি। যখন আমাকে ডাইনিংয়ে খেতে বসে তখন আমি জাস্ট এই কাজগুলো ইচ্ছা করে করতেছি বাসা থেকে বের হওয়ার জন্য। আমি আমার কাপড় খুলে ফেলি, আমি চা ছুঁড়ে আমার শাশুড়ি গায়ে মারি, আমার শ্বশুরের চুল ধরে টান দেয়। এরকম করতে করতে একদিন ফয়সাল এনে আমাকে রুমের মধ্যে ইচ্ছা মতো মারে, আমাকে এত মারে আমি আমার জীবনে কখনো জন্মের পর থেকে এত মার খাইনি। যত মারছে আমার ঠোঁট থেকে রক্ত বের করে ফেলছে, মাথা ফাটাই দিছে, হাতটা একরকম ভাঙিয়ে ফেলছে, কিন্তু আমি আমার সে পাগলামির অভিনয়টা চালিয়ে যাচ্ছি। আমি তখনও পাগলামি করতেছি। একটা পর্যায়ে ফয়সাল বলতেছিল যে আমাকে মেরে ফেলবে। তখন ওর মা বলতেছে, না মাইরে, অ্যাটলিস্ট একটু ডাক্তারের কাছে নিয়ে যা। তখন আল্লাহর কি হুকুম, আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে ডাক্তার বলে যে কিছুদিনের জন্য আপনারা ওকে মেন্টালিটি দিয়েন না, ওকে কোনো বাসায় কোনো একটা ডক্টরলি ট্রিটমেন্ট করেন। এভাবে যেতে যেতে প্রায় 2-3 মাসের মতো কেটে যায়, 3 মাস প্রায় হয়ে যায়। কিন্তু আমি আমার পাগলামির মাত্রাটা দিনের পর দিন বাড়াইয়ে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমার এত কষ্ট হচ্ছে। আমার মাঝে মাঝে হাসি চলে আসে, কিন্তু আমি এরপর আমার হাসিটা চেপে রেখে আমি জাস্ট পাগলামির অভিনয়টা কন্টিনিউ চালায় যাচ্ছি। এভাবে যেতে যেতে একদিন আমার আব্বা আম্মা এরই মাঝে আসে। আমি সবার সাথে পাগলামি করতেছি, আমার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী যারা আছে সবাই। আমি শুধু কাপড় খুলে ফেলি, ব্লাউজ খুলে ফেলি, আমি জাস্ট উলঙ্গ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। তখন কেউ লজ্জায় আর আমার সামনে আসে না। এরপরে আমার এখান থেকে ওরা আমাকে একটা রাঙামাটিতে একটা পাগলা গারদ আছে, ওইখান থেকে আমাকে রাঙামাটিতে শিফট করে। রাঙামাটিতে একটা পাগলা গারদে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী ফয়সাল ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে আমাকে পাগলা গারদে ভর্তি করানোর পরে প্রায় 15 দিনের মতো আমি ওখানে থাকি পাগলদের সাথে। আমার খুবই কষ্ট, আমার শরীরে ফোসকা পড়েছে, আমার পুরো চেহারাটা কালো হয়ে যায়। এরকম করে যেতে যেতে ওইখানকার একজন নার্স ছিল, মেয়েটা একটু ইয়াং বয়সের ছিল, নাম ছিল মিলি, ওনার নাম ছিল মিলি, নার্স মিলি। তো মিলি যখন আসার পরে আমি একদিন এরকম পাগলামি করতে আমি একদিন দেখলাম যে সন্ধ্যার পরে মিলি যখন আসছে, অন্য পাগলগুলো সে সময় শুয়ে আছে। আমি আমার কষ্টের ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই পাগলা গারদে এমন হয়েছে যে অন্য মেয়েরা আমার শরীরের বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, অন্য মেয়েরা আমাকে মারছে পর্যন্ত। সবাই ভাবতেছে আমি পাগল, কিন্তু আমি তো পাগল না।
তো যাই হোক, সন্ধ্যা থেকে যখন মিলি আসছে আমি মিলির হাত পা ধরে কান্নাকাটি শুরু করছি। তখন মিলি বলতেছে পাগল, পরে মিনি আমার পাগল মনে করে আমার মাথায় হাত বোলাইতেছে। তখন আমি বলতেছি যে ডাক্তার মিনি, আমি আসলে পাগল না, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি আমার কথাগুলো শোনেন। পরে বলতেছে যে আরে আপনি তো ভালো করে কথা বলতেছেন, ব্যাপার কি? পরে আমি বলেছি আপনি আমাকে একটু আড়ালে নিয়ে যান, আমি পাগলদের বিজে আপনার সাথে কথা বলতে পারতেছি না। আমি পাগল না, আপনি আমার সাথে একটু কথা বলেন, আমি একটা প্রবলেমে পড়ছি, আমাকে একটু হেল্প করেন। এটা বলার পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি পাশে আসেন। তো পাশে গেলাম, পাশে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে মিলি, আমার এই ঘটনা আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত ওনার কাছে সব কিছু ডিটেলসে বলি। মিলি মেয়েটা কিন্তু মুসলিম ছিল না, ও হচ্ছে ছাকমা মেয়ে ছিল। তো বাঙালি মানুষদের প্রতি ওদের অনেক ভালোবাসা। মেয়েটা আমার কথা শুনে বলতেছে যে আমার অনেক ভালো লেগেছে আপনার কথাটা শুনে, কিন্তু আমি আপনার জন্য কী করতে পারি? আমি বলতেছি আপনি শুধু মোবাইল ফোন দিয়ে আমার বয়ফ্রেন্ডের নাম্বারে একটু কল দেন। ওর নাম্বারটা আমি আমার বয়ফ্রেন্ডের নাম্বারটা মুখস্থ করে রাখছি, আপনি ওর একটু কল দেন, ওর কল দিয়ে একটু বলেন যে আমাকে ওর সাথে আমাকে একটু কথা বলাই দেন। পরে বলতেছে এখন তো পারবো না, কারণ এখন বড় বড় ডাক্তাররা আছে, আপনি থাকেন, আমার হচ্ছে আবার ভোরে হচ্ছে আমার ডিউটি 5টা বাজে আসলে আমি আপনার সাথে কথা বলাই দিব। এভাবে ভোর 5টা বাজে মিলি আবারও আসে। আসার পরে আমি তো মিলির অপেক্ষা আছি। আসার পর আমাকে বলতেছে যে আমাকে ইশারা দেওয়ার পর আমি একটু আড়ালে যাই, একটা কোণার মতো একটা ঘর আছে, ওখানে যাই। ওখানে যাওয়ার পরে উনি হচ্ছে কল দেয়, বলে যে নাম্বার বলার পরে ও কল দেয়। একটা কলেই ওর ফোনটা রিসিভ করে। তখন মোবাইলটা আমার কাছে দেওয়ার পর আমি চিৎকার করে শুভ বলে ডাইকা উঠি। আমি এত কান্না করি যে শুভ, আমি তখন ওর কিছুই বলিনি, আমি ওর বলতেছি যে তুমি আমার বাঁচাও। পরে ও পাগলের মতো কান্নাকাটি করতে করতে বলতেছে যে তুমি কোথায়? আমি বলি আমি তাকে আর বিস্তারিত কোনো কিছু বলতেছি না, বলতেছি যে আমি একটা পাগলা গারদে আছে অমুক জায়গায়, তুমি আমাকে সেখান থেকে নিয়ে যাও। পরে বলতেছে পাগলা গারদে কেন? আমি বললাম যে তুমি আসো, আমি আসলে তোমাকে সব কিছু বলবো। তখন আমি মিলিকে বললাম যে আমাকে একটু বের করে দেওয়ার ব্যবস্থা করে। পরে বলতেছে আমি আপনাকে কীভাবে বের করে দেবো? আপনাকে বের করে দিলে তো আমার চাকরিও থাকবে না, আমার নামে জেল হয়ে যাবে। তাই আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আমরা তো সবাই আমরা হচ্ছে দুপুরে হচ্ছে ইয়াতে যাইতাম, ছাদের উপরে যাইতাম, আমাদেরকে ছাদের উপরে ঘুরাইতো ডাক্তাররা নিয়ে। তো যখন সবাইকে ছাদের উপরে নিতে আসে তখন আমি লুকাইছিলাম রুমের ভিতরে, মিলি ছিল, তো আমি রুমের ভিতরে লুকাইছিলাম, মিলি তো দরজা তো খোলা ছিল। পরে মিলি আমাকে ইশারা দিল যেখান থেকে বেরিয়ে যান। মিলি আমাকে যে ইশারা দিল, ও পিছনের দরজাটা খুলে দিয়েছে, আমি এই দরজা দিয়ে দৌড়িয়ে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরেই হচ্ছে আমি একটা একটা বাস স্টেশন ছিল ওখানে, বাস স্টেশন, দেবপাড়া বলো এটাকে, দেবপাড়া বাস স্টেশন, ছোট্ট একটা বাস স্টেশন। ওই দেবপাড়া বাস স্টেশনে গিয়ে আমি হচ্ছে একটা মোবাইল প্যাক্সের দোকানে, যে আমার গায়ে হচ্ছে অনেক নোংরা কাপড় চোপড়, সবাই আমাকে আসলে ওভাবেই আমার সাথে কথা বলতে চায় না। তা আমি দোকানদারকে একটু রিকোয়েস্ট করে বলি যে আপনি আমাকে একটু ফোন করতে দেন, আমার একটু প্রবলেম। পরে বলা যে আচ্ছা ঠিক আছে, মোবাইল ফোনটা দেওয়ার পরে আমি হচ্ছে শুভকে কল দিই। আমি শুভকে লোকেশান বলি, ওখানে বলে আমি বসে থাকি। তারপরে প্রায় 2 ঘন্টার পরে শুভ আসে। শুভকে দেখার পর আমি আসমানের 4টা হাতে পাইলাম। আমার এত ভালো লাগছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমি শুভকে ছড়ায় ধরে হাউমাউ করে রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করি। তখন শুভ আমাকে ধরে কাঁদে, বলতেছে কান্নাকাটি করো না, চলো এখান থেকে চলো। তখন শুভ আমাকে ওখান থেকে নিয়ে সরাসরি কক্সবাজার চলে যায়। শুভর কাছেও তেমন কোনো টাকা পয়সা ছিল না, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই, খুব অভাবে আমাদের দিনটা কাটতেছে। শুভ এখানে সেখানে কাজ করে, আমিও কোনোভাবে খুবই অভাব, আসলে এত অভাব নিয়ে থাকা যায় না। তো এইভাবে চলতে আমি শুভরে বললাম যে আমার একটা মেয়ে বান্ধবী আছে, যাকে হয়তো অনেকেই চিনে, আমি তার নামটা না বলি। ও বাংলাদেশের মোটামুটি একজন নামী মডেল। তো ওর নামটা আমি স্কিপ করি। তো যখন আমি ওর বলি যে তুমি ওরে একটু ও আমার একটা বন্ধু আছে, আমি বললাম যে ওই বন্ধুটাকে ফোন দিয়ে ওর নাম্বারটা নিব। তো আমি কী করি, একদিন আমার ওই বন্ধুটাকে ফোন দিয়ে আমার ওই মিডিয়াতে কাজ করে আমার ওই বান্ধবীর নাম্বারটা নেওয়ার পর আমি আমার ওই বান্ধবীকে ফোন দিই। ও আমার সাথে খুব ভালো সম্পর্ক, কারণ আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছিলাম। ওর আব্বু হচ্ছে মিলিটারিতে চাকরি করতো, আগে হচ্ছে চিটং ক্যান্টনমেন্টে থাকতো, ওভাবে আমার সাথে পরিচয়। তারপরে হচ্ছে ওরা ঢাকাতে চলে গেছে, শুধু স্কুলে প্রাইমারি স্কুলে আমরা একসাথে পড়াশোনা করছিলাম। এরপরে তার সাথে আমার ফোনে সবসময় কথাবার্তা হইতো আমি যখন ভালো ছিলাম। তো আমি জানি আমার একটা বন্ধুর কাছে ওর নাম্বারটা আছে, আমি ওই বন্ধু থেকে নাম্বারটা নিয়ে ওকে কল দিই। ওর কাছে আমি প্রচুর কান্নাকাটি করি, বলি যে দোস্ত এই ঘটনা, আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু হেল্প কর। তখন বলি কী হয়েছে তোর? আমি তখন তাকে সব কিছু বিস্তারিত বলি। বলার পর ও বলে তুই কোনো টেনশন করিস না, আমি 2 দিনের মাঝে তোর কাছে আসতেছি। এর মাঝে আব্বা আম্মার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, আমি আব্বা আম্মার সাথে কোনো কন্ট্রাক্ট রাখতেছি না, আমার স্বামীর সাথেও না, আমি আর কার সাথে কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট ওকে নিয়ে আছি, আমার কোনো মোবাইল ফোনও নাই।
যাক 2 দিন পরে আমার ওই বান্ধবী আসে, ও আসার পরে ও আমাকে বলে যে তুই ঢাকাতে চল, আমার সাথে ঢাকাতে চল, এখানে কীভাবে থাকবি, তুই তো মরে যাবি, তুই পাগল হয়ে গেছিস। তো আমাকে আর শুভকে ওই সাথে ঢাকাতে নিয়ে যায়, ঢাকা শহরে আমরা যাই। যাওয়ার পর আমরা ওদের বাসায় উঠি। ওদের বাসায় ওঠার পরে আমার বান্ধবী আমাকে বলতেছে যে শুভ তো দেখতে অনেক স্মার্ট, শুভ কিন্তু দেখতে অনেক লম্বা, অনেক ফর্সা, শুভকে নর্মালি হচ্ছে দেখলে যে কোনো মানুষ মানে একদম সিনেমার হিরোর মতো শুভর চেহারাটা। তখন ও আমাকে বলতেছে যে তুই একটা কাজ কর, আমি তো আসলে অন্য কোনো লোকদের সাথে পরিচয় নাই, অন্য কোনো লোকের সাথে দিলেও শুভ হচ্ছে ওভাবে কাজ করতে পারবে না, আমি একটা কাজ করি, আমি তোর হচ্ছে তোর হাজব্যান্ড শুভকে মিডিয়াতে একটা কাজ দিয়ে দিই। তখন আমি বললাম যে মিডিয়াতে তুই কী কাজ দিবে ওকে, মিডিয়াতে কী কাজ করতে পারবে? পরে বলে আরে মিডিয়াতে কত মেকআপের লোক লাগে, সেটেলের লোক লাগে, কত লোক লাগে, ও আমি যেহেতু বাংলা নাটক করি সুতরাং আমি ওকে মিডিয়াতে দিয়ে দিলে আমার পরিচিত অনেক লোক আছে, তাদের সাথে হচ্ছে আমি প্রোডাকশনের সাথে ওকে দিয়ে দিব, ওখানে কাজ করবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার বান্ধবীর বাসায় থাকতেছি, তখন ও হচ্ছে শুভকে নিয়ে গেল, এফডিসিতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে শুভকে একটা কাজ দিল। কাজ দেওয়ার পরে শুভ এখন কাজ করতেছে, এভাবে প্রায় আমরা 2 মাস কেটে যায়। এর মাঝে আমি একদিন আমার মাকে ফোন দিই, মাকে ফোন দিলে মা প্রচুর কান্নাকাটি করে। আমি মাকে আমার ঠিকানা বলি না, শুধু বলে আমি ভালো আছি, তোমরা আমার জন্য দোয়া করো, আমি আমার শুভর কাছে আছি, শুভকে নিয়ে অনেক ভালো আছি, তোমরা টেনশন করো না। তখন আমার মা কান্নাকাটি করে খুব রিকোয়েস্ট করে যেতে একটাবারের জন্য বাড়ি তোর মুখটা একটু দেখি। আমি বলছি না মা, আমি বাড়ি যাবো না, আমি ভালো আছি, তোমরা আমার জন্য দোয়া করো। এটা বলে যাই হোক এভাবে তো আমি আরও প্রায় এখানে আমি 3-4 মাসের মতো থাকি। 4 মাসের পরে থাকার পর হঠাৎ করে শুভ একটা মানে আমার বান্ধবীর সাথে একটা নাটকে কাজ করার সুযোগ পায়, একটা বাংলা নাটকে, এনটিভিতে নাটকটা প্রচার হয়েছে, তো একটা বাংলা নাটকেও কাজ করার সুযোগ পায়। তো বাংলা নাটকে কাজ করার সুযোগ পাও, নাটকটা এত সুন্দর করে, সেই সময় হচ্ছে ওই নাটকটা অনেক অনেক মার্কেট পায়, অনেক ভালো একটা নাটক ছিল ওই মুহূর্তে। তো নাটকে হচ্ছে ও কাজ করার পরে আমার বান্ধবী অনেক প্রডিউসারের সাথে, অনেক ডিরেক্টরের সাথে ওর পরিচয় করাই দেয়, যারা আছে পরিচালকদের সাথে পরিচয় করাই দেয়। তখন অনেকে ও একসাথে প্রায় 17টা নাটকের কাজ পেয়ে যায়। এর মাঝে ধারাবাহিক নাটক আছে, প্যাকেজ নাটক আছে। তারপরে আমি আমার বান্ধবীকে বলতেছি এখন তো শুভর ইনকাম অনেক ভালো, একটা কাজ করি, তাহলে চলো না আমি আলাদা একটা বাসা নেই। তখন আমার বান্ধবী বলে যে ঠিক আছে। তখন ধানমন্ডির ওইদিকে আমি একটা আলাদা বাসা নেই, তখন শুভ আর আমি একসাথে থাকতেছি। এভাবে যেতে যেতে শুভ তখন মোটামুটি বাংলাদেশে একেবারে পরিচিত একটা মুখ, মানে অনেক পরিচিত একটা মুখ হয়ে গেছে, ওকে এক নামে সবাই চিনে, এত ভালো নাটক করেও। এর মাঝে ও একটা সিনেমাতেও কাজ করে। তো যাই হোক এভাবে যেতে যেতে আমার সংসারটা অনেক সুখী হয়ে গেল। আমি আমার আব্বা আম্মার সাথে তখন কথা বলি, তারাও মোটামুটি ব্যাপারটা ওভাবে আর খারাপভাবে নেয় না। আমি ফোন দিলে কথা বলে, কিন্তু আমাকে বাড়িতে আসতে বলে না। আমাকে বলে বাড়িতে আসলে আমার হাজব্যান্ড যিনি ছিল ফয়সাল, উনি নাকি আমার আব্বা আম্মার নামে মামলা দিয়ে রাখছে, আমার আব্বা আম্মা উল্টা ওর নামে মামলা দিছে, ও দেশে ও মামলা দিছে আমার নামে, আর আমার আব্বা আম্মা মামলা দিছে ওর নামে। এভাবে মামলা মোকদ্দমা চলতেছে, যার জন্য আমার বাবা মা বলতেছে তুই এখানে আসিস না। যাক এভাবে যেতে যেতে আমি একটা সময় হচ্ছে আমার পেটে বাবু আসার পর শুভ যথেষ্ট খুশি হয়। আসলে শুভ যতই মিডিয়াতে কাজ করুক, যতই কিছু করুক, আমার প্রতি তার একটা টান ভালোবাসা ছিল। তো যাই হোক এভাবে যেতে যেতে আমার বাবু হয়। বাবুটা আসার পরে বাবুটা এত সুন্দর ছিল, আমি আসলে বলে বুঝাইতে পারবো না, এত কিউট ছিল, এত ভাবলি ছিল। ছোটো মানুষ তো মানে বুঝতে পারি না, যখনই মানে এত ভালো, এত কিউট, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই। একদম নাতুস টুতুস টাইপের, গালগুলো অনেক বড় বড়, চোখগুলো বড় বড়, এত সুন্দর লাগে মেয়েটাকে, যে কোনো মানুষ দেখলেই রাস্তার মধ্যে মেয়েটাকে কোলে নিয়ে নেয়, মানে এত ভালো। আমি একটা ব্যাপার বলে রেখে, আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়েটা আমাকে বলতেছিল যে আপু আপনি আমার বেতন দিতে হবে না, শুধু আপনি মেয়েটার আমার মাঝে মাঝে একটু কোলে নিতে দিয়েন, আপনি মেয়েটাকে কোলে নিলে আমার আর বেতন লাগবে না। এত সুন্দর, এত কিউট, এত ভাবলে ছিল আমার মেয়েটা। যাকে যেতে যেতে মেয়েটা আমি যখন হচ্ছে ও যখন মোটামুটি একটু অনেকভাবে আমি খেয়াল করি যে অনেক বাচ্চাদেরকে যখন হচ্ছে মানে বানিয়ে দেওয়া হয়, মানে খাবার বানিয়ে দেওয়া হয় হচ্ছে ফিটারের ভিতরে যখন দুধ বা অন্য জিনিসগুলো দেওয়া খাবারের জন্য, তখন বাচ্চাদের সামনে নিলে বাচ্চারা এটা হাত দিয়ে ধরে, কিন্তু আমার মেয়েটাকে হাতে দিয়ে দেওয়া লাগে। তখন আমি বুঝতে পারতেছিলাম না কিরে ওকে হাতে কেন দিয়ে দেওয়া লাগে, ও কোনো কিছু হচ্ছে ধরে না, হাতে দিলে তারপরে ধরে, বা আমি যেখানে বসে আছি আমার দিকে তাকায়, নুনুর দিকে তাকায় থাকে। তখন আমি ব্যাপারগুলো বুঝতে পারতেছি না। আমি শুভকে বলতেছি যে শুভ ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, কি হয়েছে আমি বুঝতে পারতেছি না, ওর চোখে মনে হয় কোনো প্রবলেম আছে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওর চেক আপ করে, চোখ হচ্ছে টেস্ট করে, অনেকভাবে চোখ চেক করে ডাক্তার আমাদেরকে বলতেছে যে আই এম সরি, আপনার মেয়েটা আসলে অন্ধ। আমি বললাম যে মানে অন্ধ মানে
পরে বলতেছে হ্যাঁ এটা জন্ম থেকে অন্ধ। আমি বললাম জন্ম থেকে অন্ধ কই, আমরা তো এটা কখনো ফিল করি না, তো চোখ দিয়ে তাকাই আছে দেখতেছে, ও তো সব কিছু ওই যে চোখ ঘুরাচ্ছে আপনার দেখেন তাকাইতেছে। পরে ডাক্তার বলতেছে মানে চোখ তাকাইতেছে দেখতেছে ঘুরতেছে যাই কিছু হচ্ছে, কিন্তু আপনার মেয়েটা অন্ধ, আসলে চোখে কমপ্লিটলি দেখেন একদম কমপ্লিটলি না। তখন আমি খুব ভালো করে খেয়াল করে দেখি যে হ্যাঁ ও আসলে ওর সামনে যেটাই নিয়ে ধরেন বাচ্চাদের সামনে যেরকম পুতুল নিলে বা একটা খেলনা নিলে বাচ্চারা ধরে বা হাসে, বাট ও হাসে না, ধরেও না। ও হাসে ঠিক আছে বাট ধরে না, মানে দেখে না। কেউ কথা বললে ও হাসে, মানে কারো কথা যদি ও শোনে তখনও হাসে, কিন্তু কাউকে দেখলে হাসে না। কেউ কোলে নেওয়ার জন্য হাত বাড়ালে ও কোলে আসে না, এরকম। তখন আমি কমপ্লিটলি বুঝে যাই যে ও আসলে অন্ধ। তো মেয়েটা অন্ধ হওয়ার পর থেকে শুভ জানি কেমন একটু অন্যরকম হয়ে যায়, মানে একটু নর্মাল হয়ে যায়। তখন আমি শুভকে বলি শুভ টেনশন করতেছে কেন, আমাদের আরও বাবু হবে। আর এই মেয়েটা আল্লাহ রহমত করে দিয়েছে, দেখো যারা কানা লোংরা কিংবা হচ্ছে খোঁড়া, আল্লাহ ওদের উপরে কিন্তু রহমত করে। মেয়েটা অনেক ভালো, তুমি দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। তখন থেকে শুভ আর বাসায় আসে না, মানে আগে যেরকম বাসায় আসতো ওখানে আর বাসায় আসে না, অন্য দিকে থাকে, অন্যভাবে চলে যায়, রাতের বেলা বাসা আসে না। এভাবে দিনের পর দিন কাটতেছে, আমি বুঝতে পারতেছি না যে এতটা চেঞ্জ কেন হয়ে গেল। আমার মেয়েটা অন্ধ হয়েছে বলে কি সেটা আমার দোষ ছিল? কারণ আমি আমার মাকে ফোন করে একদিন বলেছি মা আমার মেয়েটা না অন্ধ। তখন মা আমাকে বলতেছে রে মারে আমি না তোর একটা কথা বলতে কিছু মনে করিস না। আমি বলি কি মনে করবো না বলো? বলতেছে যে তোর জামাই যেদিন আমাদের বাসায় আসছিল আইসা তোর জামাই, তোর আমি বলি নাই যে তোর জামাই তোর আব্বার গায়ে হাত তুলছে? আমি বলি কেন? পরে বলতেছে যে এমন একটা মেয়ে আপনি আমার কাছে দিছেন, এটা বলে তোর বাপকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে তোর বাপে চেয়ার থেকে পড়ে গেছে, পড়ে বুকে হাত দিয়ে একটা কথা বলছিল, যে মেয়েটা আমাকে এত বড় কষ্ট দিছে আল্লাহ তারাই সুখী করবো না। আমি সাথে সাথে বলছিলাম যে নাউজুবিল্লাহ এরকম কথা তুমি বইলো না, আমার মেয়েটা যাতে কষ্ট না পায়। কিন্তু দেখ তোর আব্বার অভিশাপটা তোর উপর লেগে গেল। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে এরপরে শুভ আর আমার কথা শোনে না, আমার বাসায় আসে না। তখন আমার যে মেয়ে বান্ধবী যে একজন বাংলাদেশের মডেল ছিল, ওর কাছে গিয়ে আমি তখন একদিন বলি যে বান্ধবী এই ঘটনাও আমার সাথে এগুলো করতেছে। তখনও আমাকে বলতেছে যে শুভকে এখন সারা দুনিয়াবাসী চেনে, শুভ এখন সবার কাছে পরিচিত, সুতরাং শুভকে নিয়ে তোর এটা চিন্তা করার দরকার নাই, শুভ এখন তোর কাছে না আসলেও তুই কিছুই করতে পারবি না। তারপর থেকে আমি দেখেছি শুভ মাঝে মাঝে অন্য নায়িকাদেরকে নিয়ে আমাদের বাসায় আসতো। একদিন একটা মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসছে, সেও এখন মোটামুটি পরিচিত মুখ। যখন বাসায় আসছে আমি বললাম যে তুমি ওর নিয়ে আমার বাসায় কেন আসছো? পরে বলতে আসছে কালকে সকালে একটা শুটিং আছে, ও শুটিংটা বুঝে না, ওকে আমি শুটিংটা বুঝাবো। তো এটা বলি ঠিক আছে শুটিং বোঝাবে ভালো কথা। আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাই গেছি। ওমা আমার যখন মধ্যরাতে আমার ঘুম ভাঙছে, আমি দেখছি শুভ আমার সাথে নাই। আমি বেরিয়ে দেখতেছি যে আমাদের গেস্ট রুমের দরজা লাগানো। পরে আমাদের কাজের ছেলেটাকে আমি ঘুম থেকে জাগালাম, জাগিয়ে বলতেছি রে কিরে আমাদের বাসায় কোনো গেস্ট আসছে? পরে বলতেছে না। তার গেস্ট রুমের ভিতরে কে? পরে বলতেছে সাহেব আর হচ্ছে ওই যে নতুন মেয়েটা আসছে ও। আমি ওর নাম্বারে কল দিলাম, ওর নাম্বারটা বন্ধ। আমি দরজা ধাক্কাইতেছি, দরজা খোলে না। এমন জোরে ধাক্কাইতেছি লাস্টে ও দরজা খুলছে। ওর গায়ে জাস্ট একটা হাফ প্যান্ট পরা, মেয়েটা একটা ওড়না পেঁচায় শুয়ে আছে, মেয়েটার গায়ে কিছু নাই। এরকমভাবে দেখার পর আমার এত কষ্ট লাগে। তখন আমি ওর কলার চাইপা ধরি যে শুয়োরে বাচ্চা তোরে আমি কোত্থেকে উঠে আনছি, তোর জন্য আমি কী না করলাম, অথচ তুই আজকে এগুলো করতে আসছিস। এটা বলার পরও আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলতেছে যে তুই আমাকে অপমান করতেছিস, তাও একটা মডেলের সামনে, ঠিক আছে তোকে আমি দেখাবো। এটা বলো আমাকে ধাক্কা দিয়ে বের করতে দরজা লাগায়। আমি ঘরে এসে শুয়ে অনেকক্ষণ কাঁদি। সকালবেলা ও বের হইয়া আমার কাবিনের, ওর সাথে আমার কাবিন হয়েছিল 3 লাখ টাকা, ও 5 লাখ টাকা নিয়ে আইসা একটা কাবিনের ব্যাপার আমাকে ধরাই দিয়ে বলতেছে নে তোর সাথে আমার 3 লাখ টাকা কাবিন, তোর আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, তুই অন্ধ মেয়েটাকে নিয়ে বেরিয়ে যা। আমি বললাম যে বের হয়ে যেতে হয়তো তুমি বাসা থেকে বের হয়েছো, আমি কখনো বের হবো না, এটা তো আমার বাসা তাই না, আমি বের হবো না, তুমি বের হয়ে যাও। তা বলে যে ঠিক আছে তুই যদি বাসা ভাড়া দিয়ে এখানে থাকতে পারিস তাহলে তুই থাক। এটা বলার পরে ও হচ্ছে বাসা থেকে বেরিয়ে যায়, বেরিয়ে ও চলে যায়, ও আর আমার বাসা আসে না। আমি প্রচুর কান্নাকাটি করি, কান্নাকাটির একটা পর আমার আব্বা আম্মা ঢাকাতে আসে, ঢাকাতে আসার পরে আমার আব্বা আম্মা আমাকে নিয়ে যায়, আমাদের বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমি এখন আমাদের বাসায় আছি। আমার মেয়েটা এখন একটা স্কুলে আমি ভর্তি করিয়েছি, একটা অন্ধ স্কুলে ভর্তি করিয়েছি, ওখানে ও পড়াশোনা করে। আমার মেয়েটা অনেক বড় হয়েছে, ও ক্লাস 3-তে পড়ে, অনেক ভালো আছে। তো আমি আপনাকে আপন ভাই আমি শুনি আপনি অনেক মানুষের জীবনের গল্প শোনেন, অনেক গল্পগুলো প্রচার করেন। আমি ফেসবুকে আপনার একটা ভিডিও দেখেছিলাম, ওখান থেকে আমি দেখেছি যে আপনার বলেছেন আপনার ইমু নাম্বার আছে। আমি খুব কষ্ট করে আপনার নাম্বারটা নিয়েছি ভাইয়া। তো যদি পারেন আমার এই গল্পটা একটু প্রচার করবেন, আর এই নরপিসাদের নামটা ভাইয়া বারবার বলবেন, যাতে মানুষ
অন্তত এই জানোয়ারটাকে চিনতে পারে। অনেক মেয়েদের কাছে ও ক্রাশ, অনেক মেয়েরা ওকে ভালোবাসে, ও অনেকের কাছে আইকন। ভাইয়া ওর চরিত্রটা আমি জানি, আপনি ওর চরিত্রটা তুলে ধরবেন সবার কাছে প্লিজ ভাইয়া, এই কাজটা আমার করবেন। আমি অনেক মিডিয়া লোকের কাছে গেছি, কিন্তু ওর কথা বলার পরে কেউ আসলে আমার কাছে এগিয়ে আসে না। আর আমার বাবা মা আমাকে এসব করতে দেয় না, আমি কোথাও গেলে আমার বাবা মা আমাকে এগুলো করতে দেয় না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি আমার ওর নামটা একটু প্রচার করবেন, যাতে সব মানুষ ওর নামটা চিনতে পারে। ডিয়ার ভিউয়ার্স, প্রথমত অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে জয়েন করে থাকার জন্য, পুরো স্টোরিটা শোনার জন্য। সেকেন্ডলি কথা হচ্ছে, আমি জানি আপনারা এখন সবাই বলবেন যে তাহলে আপন ভাই সেই সুপারস্টার হিরোর নামটা বলেন। ওনার সাথে যখন ওনার স্টোরিটা যখন আমি পাই, গত পরশুদিন উনি আমাকে ওনার স্টোরিটা বলে। স্টোরিটা পাওয়ার পরে আমি যে ভদ্র সিনেমার হিরোর নাম উনি বলেন, উনি নামটা বললে আসলে উনি বাংলাদেশের এখন খুবই পরিচিত একটা মুখ, খুবই পরিচিত মুখ। মানে আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না, আমি তার সাথে কন্ট্রাক্ট করার জন্য অনেকভাবে ট্রাই করি, অনেকভাবে চেষ্টা করি, বাট ওনার সাথে আমি কথা বলতে পারি না। একটা পর্যায়ে ওনার যে পিএস ছিল তার সাথে কথা বলি, তার সাথে কথা বলার পরে আমি তাকে বলি যে এরকম ঘটনা, ওনার ফার্স্ট ওয়াইফ এরকম কমপ্লেন করেছে, আমি ওনার নামটা আমি আসলে এই সম্বন্ধে একটুখানি বলতে চাই। বাট উনি আমার ফোনটা কানে নিয়ে শুধু এটাই বলছে যে ভাই এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভ্রান্ত, আপনি প্রমাণ ছাড়া যদি আপনি এটা নিয়ে কোনো রকম কিছু করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব, এটা বলে উনি ফোন লাইনটা কেটে দিয়েছে। এরপরে যার গল্প আমি রাত্রিকে কল দিয়ে বললাম যে আপনি আপনার বিয়ের কাবিন এবং ডিভোর্সের কাগজপত্রগুলো আমাকে পাঠান। উনি আমাকে বলেছে ডিভোর্সের কাগজপত্র এবং কাবিনের যত কাগজপত্র এগুলো সব কিছু ওর বাবার কাছে, ওনার বাবা নাকি ওনাকে এগুলো দিচ্ছে না। আমি বললাম যে ঠিক আছে, তার সাথে উঠানো কোনো ছবি আপনি আমাকে পাঠান। উনি আমাকে বলছে ছবি আছে, সে আমাকে দিবে, কালেকশন করে দিবে, তার কাছে নাই, সে আমাকে কালেকশন করে দিবে। তার মেয়েটার ছবি পাঠাইছে, তার ছবি পাঠাইছে, কিন্তু সেই সুপারস্টার হিরোর কোনো ছবি তার সাথে সে আমাকে এই পর্যন্ত দিতে পারে নাই। সুতরাং তার নামটা এখন আমার প্রচার করা ঠিক হবে না, কারণ সাইবার ক্রাইমে আমি মামলা খেয়ে যেতে পারি। আর সে যদি আমাকে তার ডিটেলসটা দেয়, ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে প্রমিস করতেছি কাল কিংবা পরশুর ভিতরে আমি তার নামটা প্রচার করবো এবং তার ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওনার সাথে যদি তার কোনো ছবি থেকে থাকে, এই পর্যন্ত উনি আমাকে কোনো ছবি দেয়নি, উনি বলেছে যে দিবে। আর শুধুমাত্র ছবি দিলেই যে আমি এটা নিয়ে কোনো কাজ করব সেটাও আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে পারি না, কারণ আমার একটা এভিডেন্স লাগবে যে তার সাথে বিয়ে হয়েছে, সেটার কাবিননামা কিংবা ডিভোর্স হয়েছে সেই ডিভোর্সের পেপার, মানে কোথাও সেই লোকের আমি একটা ব্যাপার বলে রাখুন, আমাকে একটা পেপার সেখানে দিয়েছিল, হ্যাঁ একটা পেপার দিয়েছিল, এটার মধ্যে ওই ওনার যে হাজব্যান্ড তারও সিগনেচার আছে, ওনার সিগনেচার আমি জানি না, হয়তো আপনারা দেখবেন না, এখানে দেখালে হয়তো দেখা যাবে না, তো এখানে সিগনেচার আছে, বাট আমি আসলে কনফার্ম না যে এই সিগনেচারটা ওর হাজব্যান্ডের কিনা, যার কথা বলেছে তার সিগনেচার কিনা। এই ব্যাপারটা নিয়ে আরেকটু ট্রাই করব, যদি আমি এটাতে ডিটেলস খুঁজে পাই যে না এই লোকটার ঘটনাটাই, বা এরকম হয়তো চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, বাট ওনার কথাগুলো শুনে, রাত্রির কথা শুনে আমার কাছে এটা কোনোভাবেই বানানো নাটক বা গল্প মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুবই ট্রু, কারণ উনি যখনই আমার সাথে কথা বলেছে, ভিডিও কলের কথা বলেছে, মেয়েটা প্রচণ্ড কান্না করেছে, তার অন্ধ মেয়েটাকে পর্যন্ত আমাকে দেখাইছে। তো সেই সুপারস্টার হিরোর নামটা আমি বলবো, আমি আরও 2-1 দিন এটা নিয়ে একটু স্টাডি করি, যদি আমি তার কাছ থেকে কোনো রকম ডিটেলস কাবিনের ব্যাপারটা অ্যাটলিস্ট পেয়ে যাই, তারপরে ওই ছেলের আইডি কার্ডের সাথে মিলে যদি সিগনেচারটার মিল আমি পাই, এরকম কোনো তথ্য যদি আমি পেয়ে থাকি তাহলে সেটা আমি আপনাদের সামনে প্রচার করবো, আমি শপথ করতেছি অ্যান্ড প্রমিস করে যাচ্ছি। আজকে এই পর্যন্ত ডিয়ার, অন্য কোনো দিন অন্য কার জীবনের গল্প নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তবে এই গল্প থেকে যেটা শিখেছেন সেটা মাথায় রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে বাবা মার চেয়েও আপন কেউ হয় না। এই জিনিসটা মনে রাখবেন, এই পৃথিবীতে বাবা মায়ের চেয়েও আপন কেউ হয় না। একটা চমৎকার কথা বলে যাই শেষ বেলায়, বেতুন গাছ দেখেছেন নিশ্চয়, বেতুন বলতে বেত, যে বেত দিয়ে এখন তো হয়তো স্কুলে বা কলেজে এগুলো ব্যবহার করা হয় না, আগে স্কুলে ব্যবহার করতো, টিচাররা যে ব্যাটটা দিয়ে আমাদেরকে মারতো, এই ব্যাটটা সবসময় দেখবেন যে এই ব্যাটটা অনেক মারাত্মক হয়, লম্বা একটা ব্যাট হয়, এটা দিয়ে আমাদেরকে পিটাইতো, পানিশমেন্ট দিত। তো ওই ব্যাটটা একটু মুখে দিয়ে দেখবেন যেটা যথেষ্ট তিতা, কিন্তু বেতুইন, বেতুইন মানে এই ব্যাত গাছের একটা ফল হয় ছোট, গ্রামের ভাষায় এটাকে আসলে বেতুন বলা হয়, শহরের ভাষায় এক্স্যাক্টলি আমি জানি না কী বলে, এরকম ছোট আকারে হয় হয়তো শহরে, হ্যাঁ এটাকে বেতুনে বলা হয়, গ্রামেও বলে শহরেও বলে, বেতফল বলে আর কি, আমরা হয়তো শুদ্ধ করে বেতফল বলি। তো এই বেতফলটা কিন্তু যথেষ্ট মিষ্টি হয়, কিন্তু গাছটা তিতা হয়। তো গ্রামের ভাষা অনেকেই বলে যে বেত
ব্যক্তিতা বেতন মিটা। তার মানে হচ্ছে মায়ের চেয়েও যদি আপন কেউ হয়ে থাকে, বাবা মায়ের চেয়েও আপন কেউ হয়ে থাকে, তাহলে হচ্ছে ব্যক্তিতা বেতন মিটা। এটা আসলে কোনোভাবেই হতে পারে না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যত যাই করেন না কেন ফ্যামিলির সাপোর্ট নিয়ে করার জন্য চেষ্টা করবেন। আর উইদাউট ফ্যামিলির সাপোর্ট নিয়ে যদি কিছু করেন তো হাজারবার চিন্তা করে করবেন। আজকে শুভ নামের যে লোকটার স্টোরি সে আমাকে বলল, এমন কোনো পার্সনের সাথে যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটে যায় বা আপনি যদি এমন কোনো পার্সনের সাথে এই পর্যন্ত থেকে থাকেন তো প্লিজ কাম ব্যাক, ফিরে আসেন। কারণ জীবনটা কতটা ভয়াবহ হতে পারে চিন্তাই করতে পারবেন। এটা সিনেমা নয় যে 3 ঘন্টায় শেষ হয়ে যাবে, জীবনের বাস্তবতা অনেক কঠিন। ডিয়ার ভিউয়ার্স, সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আমি আপন আজকের